আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো তোমাদের এরপরে যে এরপরে আর ক্লাস টেস্ট হবে না, আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট নেব। তো অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য তোমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট নেব। তোমাদের টোটাল এখন ক্লাসে আছে মনে হয় 67 রেজিস্টার্ড। তো 67 যদি থাকে, এর ভিতরে আমার মনে হয় দু একজন ক্লাস একদমই করে না, তো ওদেরকে টিমসেও পাওয়া যায় না আর কি। টিমসে না পাওয়া গেলে তাদের নিয়ে গ্রুপ করাটা মুশকিল। তারপরে যাই হোক, সেটা আমি, সিআর তো আছো তাই না? সিআর ক্লাসে আছো তো? জি স্যার। হ্যাঁ, তো তোমার দায়িত্ব হলো সব অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো কোন গ্রুপে কে পড়লো সেটা আমাকে ইনফরমেশনটা দিবা। টোটাল 12, তাহলে 13টা গ্রুপের ভিতরে সবাইকে নিয়ে আস, 5 জন 5 জন করে। ঠিক আছে, 5 জনের জায়গায় তোমার হয়তো কোনোটায় 6 জন থাকতে পারে, যদি সবাইকেই পাওয়া যায় আর কি। তো ম্যাক্সিমাম 6 জন, কিন্তু 6 জন হচ্ছে শুধুমাত্র যারা ইরেগুলার আছে তাদেরকে নিতে গিয়ে আর কি তোমার 6 জন হবে। যারা রেগুলার আছে তারা 6 জন করতে পারবে না, 5 জনই রাখতে হবে। তো ঠিক আছে, তো আবরার আমি তোমাকে দায়িত্ব দিলাম যে তোমার তোমার কাজ হলো যে গ্রুপগুলো তৈরি করে আমার সাথে শেয়ার করে দাও, একটা ইয়ে করে আর কি, একটা এক্সেল করে বা যেভাবে হোক শেয়ার করে দিও কে কোন গ্রুপে আছে। ওকে ওকে স্যার। ঠিক আছে, অলরাইট, লেটস গেট ব্যাক টু দ্য লেকচার। ঠিক আছে, গতদিন লেকচারে আমরা যেটা ছিল সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে আমাদের যত আলোচনা সেটা গত কালকে আসলে শেষ হয়ে গেল। এরপরে মোটামুটি আমরা মুভ করে পরের স্টেপে চলে আসলাম, যেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছাড়া কিভাবে একটা রিঅ্যাক্টিভ সিস্টেমের ফাইনাল কম্পোজিশন গুলো বের করা যায়, একটা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের, সেইটার জন্য একটা জেনারিক ইকুয়েশন কিভাবে ডেভেলপ করা যায় বা জেনারিক ইকুয়েশন কিভাবে ইউজ করে আমরা সেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা আজকে দেখব। এবং নর্মালি যেটা তোমাদের করি সাধারণত, আমি যে আগে, সবাই সেটা করে, তো যেটা হচ্ছে যে আগে ডেরাইভ করে তারপরে প্রবলেমে যাই, তাই না? তো আজকে যেটা আমরা করবো, আগে আমরা প্রবলেম দেখবো। সরি,
আগে আমরা প্রবলেম দেখব, তারপরে হচ্ছে দেখব যে কিভাবে থিওরিটা কোথা থেকে কিভাবে আসলো। বাট যেটা হয় সাধারণত কোনো একটা ইকুয়েশনের ডেরিভেশনটা আসলে কঠিন হয়, কিন্তু অ্যাপ্লিকেশনটা সহজ হয়। তো আমরা আসলে সেটাই আগে দেখে নেব, যাতে পরে তোমাদের ডেরিভেশন নিয়ে চিন্তা না করতে হয়। ওটা খুব একটা আসলে কমপ্লিকেটেড কিছু না। সো প্রথম কথা হচ্ছে, এই ধরনের সিচুয়েশনে যখন একটা জিনিস মিনিমাইজ করতেছো, মিনিমাইজ করতে গেলেই যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, তাই না? কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে সেটা যদি কি হয়, 0 হলে, তাহলে সেই ভ্যারিয়েবলটা মিনিমাম ভ্যালু পাওয়া যায় নাকি? ম্যাক্সিমাম না মিনিমাম? তো যে কোনোটা হতে পারে। যে কোনোটা হতে পারে, রাইট। এটা নেগেটিভ পজিটিভ সাইনের উপর ডিপেন্ড করে। সো আমরা তো এখানে গিভস ফ্রি এনার্জির মিনিমামটাই চাই। তো সেটা করব কিভাবে, তাই না? এতক্ষণ অনেক যেগুলো দেখলা তোমরা, এগুলোর সাথে অনেকটা তোমাদের ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সের অনেক মিল আছে। ওইখানে যেটা ছিল সেটার সাথে এখানে একটা পার্থক্য হয়ে যাবে। যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে, ওখানে তোমরা কখনো গিভস ফ্রি এনার্জি মিনিমাইজেশন করো নাই, কিন্তু এখানে হচ্ছে আমরা এখন এর আগে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ম্যাথ বা যেটা আছে চ্যাপ্টার, সেগুলো কিন্তু তোমাদের সবই করতে, মানে এই চ্যাপ্টারটায় যতগুলো এক্সাম্পল আছে সবগুলো তোমরা করবে। এটা হচ্ছে ডেফিনেটলি তোমাদের করতে হবে। আর এই ম্যাথের দিক বা যে বেশিরভাগই তোমাদের আগের যে ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স করেছো সেটার সাথে অনেক মিল। এইখানে এই পার্টিকুলার এই কেসে এসে এখানে একটু ডিফারেন্স হবে। ডিফারেন্সটা কি, চলো দেখা যাক। তো সেটা হচ্ছে, এই প্রবলেমটায় দেখো মিথেন, ওয়াটার, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন নিয়ে আমরা শুরু করেছি মনে করো, যেহেতু প্রবলেম দিয়ে আগে শুরু করতেছি। তো আমরা আমাদের কম্পোনেন্ট হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা, আর 1000 কেলভিনে আছে, আর একবার নিলাম প্রেসার। ইনিশিয়াল মোলস হচ্ছে 2 মোল মিথেন আর 3 মোল ওয়াটার। তাহলে এই ক্ষেত্রে তোমরা যদি ইনিশিয়ালি 2 আর 3 5 মোল নিয়ে শুরু করো, এখন ফাইনালি এইটা ইকুইলিব্রিয়ামে রিচ করার পর কম্পোজিশনটা কি হবে? নিশ্চয়ই 2 মোল মিথেন আর থাকবে না, 3 মোল ওয়াটারও থাকবে না। এটা জায়গায় 5টা জিনিসই হয়তো থাকতে পারে। যদি 5টা জিনিসই থাকে, 5টা জিনিস কি কি রিঅ্যাকশন করবে সেটা তো আমরা যদি কে দিয়ে করতাম, যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে করতাম, তাহলে আমাদের জানতে হতো। কিন্তু এই জায়গায় যেহেতু আমরা সেটা করব না, আমরা যেহেতু বলবো যে প্রত্যেকটার গিভস ফ্রি এনার্জি নিয়ে পুরো সিস্টেমের গিভস ফ্রি এনার্জি মিনিমাইজেশন করব, তার মানে হচ্ছে যে আমি কি কি রিঅ্যাকশন হয় সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। রিঅ্যাকশন 1000টা হোক, কিন্তু ফাইনাল কম্পোজিশন কি হবে সেটা পুরো সিস্টেমের গিভস ফ্রি এনার্জি মিনিমাইজেশন করে আমরা বের করে দিই। তো এখন আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, এই কনসেপ্টের সাথে তোমরা আগে কি পরিচিত? আগে বলতে আমাদের ক্লাসে একটা ক্লাসে দেখলাম যে গিভস ফ্রি এনার্জি মিনিমাইজেশন করলে ইকুইলিব্রিয়াম পাওয়া যায়। মানে থার্মোডাইনামিক্সে? জি স্যার, ওই যে স্যার আপনি একটা আপনি প্রথম দিকে বলছিলেন আর কি, বলছিলেন লাস্টের দিকে করাবেন, এই যে আজকে এখন করাচ্ছেন আর কি। এর আচ্ছা, আগে জানতাম না। এর আগে জানতে কিনা সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। এই ক্লাসে তো তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো এখন তাহলে দেখা যাক এখন কি হয়। তো আমরা তো এরকম ভাবে একদম এখন আমরা কিছুই জানি না, ঠিক আছে? এখন আমরা জানি না কিছুই, এই সিস্টেমে এইটুকু শুধু জানি। এখন আমাদের দরকার হচ্ছে প্রত্যেকটা গিভস ফ্রি এনার্জি অফ ফরমেশন, প্রত্যেকটা কম্পাউন্ডের দরকার, কারণ ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে, তারপরে আমরা পরে সেটা ডিল করবো। এখন দেখো, গিভস ফ্রি এনার্জি অফ ফরমেশন এই পার্টিকুলার 1000 কেলভিনেই দেওয়া আছে। এই প্রবলেমটা এখানে দেওয়াই আছে আর কি, তোমার বইয়ের ক্ষেত্রে, বইয়ের যে এটা বইয়ের এক্সাম্পল এখানে দেওয়া আছে। তা আমরা বেশি খাটাখাটনি করতে হলো না, এই 1000 কেলভিনেই এটা পেয়ে গেলাম সবকটা। তো সবগুলো হাতে নিয়ে নিলাম, ডেটা চলে আসছে। এখন আমাকে বলো, এই 4টা আমি লিখেছি, 5 নাম্বারটা এটা কি হবে? হাইড্রোজেনেরটা? জিরো। জিরো।
ভেরি গুড। তাহলে এইটুকু তোমরা অলরেডি জানো। এখন এই যে একটা ইকুয়েশন আছে, এটা তো আমরা ডেরাইভ এখনো করিনি, কিন্তু এই ইকুয়েশনটা আমরা এখন ইউজ করব, পরে এটা ডেরিভেশনে যাব। আগে আমরা ইকুয়েশনটা বুঝবো এটা কি, তারপরে এটা ডেরিভেশন তো আমরা পরে করে নেব। তো সেটা আগে যেহেতু আমরা প্রবলেমে চলে আসছি, তো আগে আমরা প্রবলেম করে দেখবো যে হয় কিনা এই জিনিসে কোনো কাজ হয় কিনা। সো ডেল জি এফ নট ডিভাইডেড বাই আর টি, এটার সাথে মনে পড়তেছে ডেল জি এফ নট বাই আর টি এই জিনিসটা কি জেনে লাগতেছে? এই জিনিসটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এক্স্যাক্টলি। সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হোক আর যাই হোক, আমরা আর ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভিতরে যাব না, আমরা এই ফরম্যাটেই চাই, বিকজ এইটাকে আসলে ইকুয়েশন ফরম্যাটে নিয়ে সলভ করা অনেক অনেক ইজিয়ার কম্পেয়ার টু কে দিয়ে করার থেকে, আর এটা অনেক এলিগেন্ট। সো সেই কারণে আমরা এটাতেই থাকবো। তো এর সাথে আছে লন এনআই ডিভাইডেড বাই সামেশন অফ এনআই। এনআই তো অবশ্যই বুঝতে পারতেছো কি জিনিস, নাম্বার অফ মোলস, আর summation of k lambda k divided by RT aik. Lambda k is a constant, এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই, এটাকে একটা পার্টিকুলার কারণে এখানে আনা হয়, এটা একটা অপারেটর হুইচ ইজ ইউজড ফর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভিং। এটা কিভাবে আসছে সেটা পরে আমরা अगेन ডেরিভেশন দেখবো, কিন্তু ল্যামডা কে এটা হচ্ছে একটা জাস্ট একটা কনস্ট্যান্ট, এটা কোনো একটা সময় আমাদের এটা বের করতে হবে, আমরা এটার ভ্যালু জানি না কিন্তু। আর এআই কে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস অফ কে পার মলিকুল অফ আই। এখন জাস্ট এটা পড়ে যাই চলো, তারপরে আমরা ওটা যখন ম্যাথটা শুরু করবো তখন এমনি বুঝে যাবে এটা কি। আর ক্যাপিটাল এ কে হচ্ছে নাম্বার অফ অ্যাটমিক মাসেস অফ কে ইন এ সিস্টেম। কে হচ্ছে সবগুলো যতগুলো কম্পাউন্ড নিয়ে আমরা কাজ করতেছি, তাই তো। আর এসি হচ্ছে কার্বনের কতগুলো অ্যাটম আছে, মানে এটা দেখানোর জন্য। এই যে কে হচ্ছে, দেখো এই যে কার্বন এ কে এর একটা এক্সাম্পল এখানে দেওয়া, এখানে এ কার্বন হচ্ছে 2, এই অক্সিজেন হচ্ছে 3 এবং এই হাইড্রোজেন হচ্ছে 14। এগুলো কিভাবে হলো, কি বলেছিলাম আমরা, 2 মোল CH4। আমি কে যদি কম্পাউন্ড বলে থাকি আমি ভুল বলেছি, কে হচ্ছে কম্পোনেন্ট, মানে অল দা অ্যাটমস উই আর টকিং অ্যাবাউট। আচ্ছা, আর 3 মোল কি ছিল, 3 মোল কি ওয়াটার, তাই তো বলেছি মানে, দেখি হ্যাঁ ওয়াটার। তাহলে এখানে দেখো কার্বন কটা, দুটো তো, তাই না, 2 মোল সি কামিং ফ্রম হিয়ার, আর এটা হচ্ছে 3 মোল অক্সিজেন, আর হাইড্রোজেন ঠিক আছে তো 14টা। কুইকলি ক্যালকুলেট করো। হাইড্রোজেন অ্যাটম কয়টা? কেউ ক্যালকুলেট করতে পারছে না? 14টা স্যার, ঠিক আছে, ওকে। আর তার মানে এ ছোট যেটা এআই কে, এটা নাম্বার অফ অ্যাটমস অফ কে পার মলিকুল অফ আই। তো আই হচ্ছে যতগুলো কম্পাউন্ড আছে, কে হচ্ছে যতগুলো অ্যাটমস আছে সেগুলো, প্রত্যেকটা কম্পোনেন্টে কয়টা করে আছে সেটা, এই কটা জানলে আমাদের চলবে। তো ইকুয়েশন ইজ ভেরি ভেরি সিম্পল, তাই না, বেশি একটা কঠিন তো কিছু না। তাহলে একটু কুইকলি দেখে নিই। ডেল জি এফ নট যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটার জন্য আমরা জানি, আমাদের টেবিলে দেওয়া আছে। সো আমরা ওটা এখানে বসায় দিলাম, দেওয়ার পরে তারপরে ডেল জি আর টি হয়ে গেল, আর এখানে এটা বসিয়ে দিলাম, যেটা হচ্ছে এই যে মোলের সাথে যে ব্যাপারটা, সেটাও তোমরা বুঝতে পারছো, মোল আমরা আসলে এখানে বসিয়ে দিলাম। এখন এই যে NCH4, এটা কি আমরা জানি? NCH4 এটা কি আমরা জানি, ইটস নোন অর আননোন? এটা তো মনে হয় ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়াম, রাইট। তার মানে এটা আমার আননোন, তাই তো? জি স্যার। আননোন, ঠিক আছে, ফাইন। এটা আমার আননোন জিনিসপত্র। ল্যামডা সি এটাও জানি না, ল্যামডা সি জানি না, কারণ ল্যামডা সি একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু আমার জানা নেই। আর টি ভ্যালু জানি, 4 ল্যামডা এইচ ডিভাইডেড বাই আর টি, ল্যামডা এইচও জানি না, ঠিক আছে। তো এভাবে বসিয়ে যাচ্ছি,
এখন এখানে যে ইকুয়েশন গুলো আছে তাহলে তো এভাবে করলে তো আমি সলভ করতে পারবো না, এর সাথে আমার অ্যাডিশনাল কিছু জিনিসপত্র লাগবে। আর এখানে হাইড্রোজেনের যেহেতু প্রথম পার্টটা 0, তারপর হচ্ছে বাকি পার্টটা থাকবে। এখন দেখো স্মল এআই কে যেটা যেটা বলছিলাম আমরা, এই জিনিসটা কি, এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? এই জিনিসটা হচ্ছে দেখো মিথেনের ক্ষেত্রে কার্বন হচ্ছে একটা, তাই না? আর হাইড্রোজেন হচ্ছে 4টা। তাহলে এখানে এআই এর ভ্যালু আসছে হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই এটা আর 4 মাল্টিপ্লাইড বাই এটা ল্যামডা এইচ। আবার ধরো H2 এর ক্ষেত্রে 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, তার মানে 2 হাইড্রোজেন 1টা অক্সিজেন। সিও এর ক্ষেত্রে 2টাই 1 হাইড্রোজেনের ক্ষেত্রে 2টা। এবার কি এআই কে জিনিসটা বোঝা গেল? এই কেটা কি? এটাই হচ্ছে এ আই কে। ওকে, সো লেটস মুভ অন। এখন ইকুয়েশন পেয়ে গেছি, ইকুয়েশন সলভ হবে না, ইকুয়েশন সলভ করতে পারবো না। ইকুয়েশন সলভ করতে হলে আমাকে ম্যাটেরিয়াল ব্যালেন্সটাকে এর ভিতরে নিয়ে আসতে হবে। ম্যাটেরিয়াল ব্যালেন্স করবো কি করে? আমরা যেটা তোমাদের পছন্দ, অ্যাটমিক ব্যালেন্স করে ফেলো। অ্যাটমিক ব্যালেন্স করে এখানে একটা কন্ডিশন দিতে হবে যে সামেশন অফ এনআই সমান সময় সব সময় এটা মিলতে হবে, তাই না? এটা থাকতে হবে, এটা যদি মেলে তাহলে সব ঠিক আছে। এবং সেইটা দিয়ে ওইটা ভাগ করবো আর কি সবসময়, তাই না? এটা ভাগ করে মোল ফ্র্যাকশনটা বের করতে পারতে হবে। তো এটা আদার ওয়ার্ডস কি লেখা যায় বলো তো? জিনিসটা ইন আদার ওয়ার্ডস লেখা যায় এরকম যে ওয়াই কি লেখা যায়, সামেশন অফ, এই জিনিসটাই তো হচ্ছে সামেশন অফ ওয়াই আই, তাই না? মানে এখানে এটা যদি প্রত্যেকটাকে ভাগ করে দাও তাহলে 1 সমান সমান, এটা কিন্তু সেই ইকুয়েশনটা, 1 সমান সমান YCH4 YH2O YCO YCO2 প্লাস YH2। ঠিক বললাম? সামেশন এনআই দিয়ে যদি ভাগ দিয়ে দিলে প্রত্যেকটার যোগফল হচ্ছে আসলে টোটাল মোল ফ্র্যাকশন গুলো সবগুলো যোগ করে দিলে তো 1 হবেই। এখন এই 3টে ইকুয়েশন পেলাম আর উপরে আরো এই কটা আছে। এখন এই সবকটাকে নিয়ে এখানে CO2 এর জন্য ইকুয়েশন লিখলাম না কেন? সিও কোথায় বলো তো? স্যার এই স্লাইডটা এই যে গ্রিন কালার। ও, CO2 এর জন্য আমি লিখিনি আর কি, আমি লিখতে ভুলে গেছিলাম বোধহয়। বাট এনিওয়েজ CO2 এর জন্য অবশ্যই আছে একটা। আচ্ছা, আমি এটা লিখতে লিখতে ধরেনি, আমি এটা লিখি মনে হচ্ছে, রাইট, সেটাই হয়েছে। দাদা এখন লেখার চেষ্টা করি। যাক, কেউ তো খেয়াল করতেছো যে কি বলতেছি। যাক, তোমাদের এখন হয়তো মানে যেহেতু একদম ক্লাসে না পড়ে অনলাইনে ক্লাসে একটু অসুবিধা হচ্ছে, কনসেন্ট্রেশন অনেক সময় হয়ে যায়। তোমরা ক্লাসে থাকলে তো আরেকটু অ্যাটেন্টিভ থাকতে। আর আপাতত আমি যেটা বলবো যে তোমাদের কষ্ট করে এটা এখন যদিও মন না বসে, আবার তোমাদের অবশ্যই দেখতে হবে এটা যে কিভাবে হয়। তো এখন তোমাদের আমি কোথায় লিখি তো, discard let's take another one. ওকে, চলো এখানে কার্বন ডাই অক্সাইডেরটা হচ্ছে এটা। আচ্ছা, এটা যে আমি বাকিটা লিখবো, বাকিটা তোমরা বলো, কারণ এর বাকিটা খুবই সহজ। ln n CO2 ভাগ ni n টোটাল। রাইট, আসলে এন টোটাল লিখলে ভালো হতো, তাই না? ওই নিচে সামেশন সাইনটা না দিয়ে।
যাক, সবগুলা যেহেতু দেওয়া হয়ে গেছে আমি দিলাম, অ্যাকচুয়ালি ইট কুড বি ইন টোটাল। আচ্ছা, তারপরে তো এই সি এর একটা ল্যামডা হবে আর অক্সিজেন, তাই তো? ল্যামডা সি বাই আরটি, ঠিক আছে এটা? জি স্যার, আর এটা কি করব? টুয়াইস Two lambda ল্যামডা নট। তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা সমান সমান 0, তাই তো? তাহলে এটা হচ্ছে ল্যামডা সি, এটা হচ্ছে ল্যামডা নট। ওকে, এই একটা ইকুয়েশন বাদ পড়ে গেছিল, তার মানে তোমাদের ইকুয়েশন আছে হাতে 1 2 3 4 5, তাই তো? 5 আর 3টে হলো অ্যাটমিক ব্যালেন্স, 3 8টা, আর সাথে একটা কন্ডিশন আছে, এটা নিচে এনআই সামেশন এন। তো মেইনলি 8টা ইকুয়েশন নিয়ে তোমাদের কাজ করতে হবে। তো এই 8টা ইকুয়েশনকে যদি সলভ করা হয়, 8টা ইকুয়েশন কিন্তু একই সাথে সলভ করতে হবে সাইমালটেনিয়াসলি সলভ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এরকম একটা জিনিস দ্বারা, হ্যাঁ, এই কম্পোজিশন আমি পেয়ে গেলাম, মল ফ্র্যাকশন এগুলো। তো এই মল ফ্র্যাকশন গুলো পেয়ে গেলাম। দেখো, মল ফ্র্যাকশন কিন্তু পেয়ে গেছি, সলভ করেছি ওই 8টা ইকুয়েশন। 8টা ইকুয়েশন দেখতে কিন্তু বেশি একটা কঠিন মনে হলো না, তাই না? তো এই কয়টা যদি সলভ করে যদি এই সব কটার কম্পোজিশন পেয়ে যাও, তাহলে কি রিঅ্যাকশন জানার কোনো দরকার আছে? তোমাদের কি কখনো কেমিস্ট্রি পড়তে গিয়ে এটা মনে হয়নি যে আচ্ছা, এই রিঅ্যাকশন গুলো যে হয়, এগুলো যদি না জেনে যদি কোনো একটা উপায় থাকতো যে জানতাম যে প্রোডাক্ট আগে থেকে কি হবে, তাহলে ভালো হতো না? সবসময় কিন্তু প্রোডাক্ট তোমাকে জানতেই হয়, প্রোডাক্ট জানতে হয় এবং স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ওটার বেসিসেই তুমি বের করো। এই ক্ষেত্রে কিন্তু তোমার কোনটা প্রোডাক্ট কোনটা রিঅ্যাকট্যান্ট তোমার কিছু জানতে হচ্ছে না, তুমি আসলে একটা গ্রুপ অফ কতগুলো কম্পাউন্ড নিয়ে শুরু করে ফাইনালি একটা কম্পোজিশন বের করে নিয়ে আসছে, এবং এটার ভিতরে যে কোনো রিঅ্যাকশন হতে পারে, বাট ইকুইলিব্রিয়ামে এই কম্পোজিশনই থাকবে। আমি শুধু ওই ল্যামডার ভ্যালুগুলো লিখতেছি, বাট এগুলোর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। যেটা আমি বলতেছিলাম সেটা হলো এটা 5.068, আরেকটা হলো ল্যামডা এইচ। এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, আর কিছু না। বলো স্যার, আমরা কি এখানে আগে থেকেই জানি যে ওই সিস্টেমটার মধ্যে শুধু এই কম্পাউন্ড গুলাই থাকবে, হয়তো রিঅ্যাক্ট্যান্ট হিসাবে অথবা প্রোডাক্ট হিসাবে? হ্যাঁ, এটা জানি, এটা জানার একটা উপায় আছে। উপায়টা খুব সহজ। ধরো তুমি একটা গ্যাসিয়াস সিস্টেম নিয়ে ডিল করতেছো, তাই তো? তো তুমি ধরো কি করলা, তুমি গ্যাসিয়াস সিস্টেমটার একটা স্যাম্পল নিয়ে, ছোট্ট একটা স্যাম্পল নিলা, স্যাম্পলটা নিয়ে তুমি এটার অ্যানালাইজ করলা, গ্যাস ক্রোমাটোগ্রাফি করলা। গ্যাস ক্রোমাটোগ্রাফি করে তুমি জানো কি কম্পোনেন্ট আছে। এরপরে তো তুমি ধরো ওই একটা পার্টিকুলার কন্ডিশনে তুমি স্যাম্পলটা করছো, তুমি এই পার্টিকুলার কন্ডিশনে তুমি এক্সপেরিমেন্টাল ভ্যালুটা জানো, ঠিক আছে? কিন্তু সেই এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়ে তোমার কাজ চলছে না, কারণ তুমি ওই যে রিঅ্যাক্টিভ সিস্টেমটা ওটা কখনো কখনো তুমি হ্যাঁ, এবং ওটা এক্সপেরিমেন্টালি আসছে, তুমি থিওরিটিক্যালি ভাবো নাই এটা এরকম হতে পারে। প্র্যাকটিক্যালি এটাই হয় যে আগে থেকে এখন যেহেতু আমাদের অ্যানালিটিক্যাল ফ্যাসিলিটি বা অ্যানালিটিক্যাল নলেজ অনেক বেশি, তো সেই হিসেবে এটা আসলে আগে থেকেই এক্সপেরিমেন্টালি ভ্যালিডেট করা হয়। আর আগের দিনে যেটা ছিল তখন তো মানুষ ওই যে শ্রোডিঞ্জারের ক্যাটের মতো আর কি, মানে কল্পনা বেশি করতো। তো কল্পনা এখন করাটা অত বেশি দরকার পড়ে না, মোটামুটি তুমি চাইলে এক্সপেরিমেন্টাল কিছু ব্যাপার চলে আসতে পারে, যে এক্সপেরিমেন্টাল ভ্যালু তুমি পেয়েছো, তুমি জানো যে আউটলেটে কি আছে। তো এটার সুবিধাটা এটাই যে কোনটা রিঅ্যাক্ট্যান্ট কোনটা প্রোডাক্ট সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে না,
তুমি জাস্ট ইনিশিয়াল কত মোল দিছো সেটা নিয়ে শুরু করতে হবে, তারপর সিস্টেমে কি কি থাকতে পারে সেটা এখন মোটামুটি একটা ডেটাবেস হয়ে গেছে, তাই না? সেটার বেসিসেই তো মানুষ এখন সিমুলেটর গুলো তৈরি করছে। তো সিমুলেশনে সব জায়গায় এই পদ্ধতিতেই করা হয়। এখন আমি তোমাদের এটা দেখানোর মানে হচ্ছে এইটা সলভ করতে হলে তোমরা নিউমেরিক্যাল পড়েছো না? নিউমেরিক্যাল ক্যালকুলেশন, জি স্যার। স্যার নিউমেরিক্যাল যেটা পড়েছো সেই কোর্সে যে নিউমেরিক্যাল ক্যালকুলেশন করেছো, ওই যে কি যেন বলে, গস নিউটন গস সিডেল মেথড, এগুলো ছিল না ইকুয়েশন সলভ করার জন্য? এটা ছিল তো স্যার, এগুলো করেনি। আচ্ছা, তো যেটা হলো আমি তোমাদের ডেফিনেটলি রিকমেন্ড করবো যে এটা কিভাবে সলভ করা হয়। এই যে আমি দেখো ইকুয়েশন থেকে আমি এখানে চলে আসলাম, এর মাঝখানে তো আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ এখানে হাতে করা যায় না। এটা কিন্তু কম্পিউটার প্রোগ্রাম সলভড যেটা দেখতে পাচ্ছ। তো এইটা তোমরা ট্রাই করবে, এটা বেশি কঠিন কিছু না। এটা চাইলে অনেক কিছু দিয়ে করা যায়, যে কোনো যেই সফটওয়্যারে তোমরা কমফোর্টেবল সেটা দিয়ে তোমরা করতে পারো। এবং এটা তোমরা একটু প্র্যাকটিস করতে হবে। এবং ইনফ্যাক্ট আমি তোমাদের আসলে বলে দিচ্ছি যে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা আসলে এরকম এই মেথডের বেসিসেই হবে। সো আমি অ্যাসাইনমেন্টটা যখন দেব তখন তোমাদের জন্য হয়তো গ্রুপগুলোর জন্য চেঞ্জ করে দেবো, একটু ইয়ে করে দেবো, কিন্তু মানে ভ্যারিয়েশন রাখবো। বাট এই যে প্রবলেমটা বেসিকটা এটাই হবে, এটার বেসিকই হবে। তো তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে। এবং আমি তো যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি নিজে যখন মানে এটা নিয়ে পড়াশোনা করেছি, যখন আমি স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, তো আমার তো এই গিস ফ্রি এনার্জি মিনিমাইজেশনের পার্টটাতে সেই সবচেয়ে ভালো লাগছে, কারণ হচ্ছে যে ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমার একদম ভালো লাগতো। তো দেখি তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তো খুব ভালো, তাহলে তোমাদের বলবো যে তোমাদের এটা আসলে ইন্টারেস্ট আছে। এটা গেল হচ্ছে একটা ব্যাপার। এই মেথড অ্যাপ্লাই করে কি আমরা হিট কতটুকু উৎপন্ন হচ্ছে বা ওইগুলা কি ক্যালকুলেট করতে পারবো, এগুলা কোনো কিছু? না 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 না, এটা তো হিটের কোনো বিষয় নেই, এটা হচ্ছে ফাইনাল তাহলে তো আবার কম্পোজিশন। সমস্যা হবে ইকুইলিব্রিয়াম স্যার, রিয়েক্টর ইকুইলিব্রিয়াম ডিজাইনে আবার কম্পোজিশন ঝামেলা। না, সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কম্পোজিশনটা এটা। আর হিটের ক্যালকুলেশন তুমি করতে পারবা, এটার সাথে একটা রিলেশন আছে হিটের ক্যালকুলেশনে। হিটের ক্যালকুলেশনের যে রিলেশনটা সেইটা এই ম্যাথমেটিক, এই যে ম্যাথটা করলে এটার ভিতরে নাই আর কি, বাট ওইটা তোমরা করতে পারবা ডেফিনেটলি, ওইটা করা যায়। এবং যেটা এখন মডার্ন যে সিমুলেটর গুলো, তোমরা কি হাইসিস এর কাজ করা শুরু করেছো এই টার্মে নাকি সামনের টার্ম? না স্যার, সামনে তো নেক্সট টার্ম স্যার। আচ্ছা, তো এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল এই জন্য যে এইটা কিন্তু হাইসিস কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ক্যালকুলেশনটা করবে, এটা করবে। এবং ওই যে টেম্পারেচার ক্যালকুলেশন বললো না, সেটা আমি এখানে দেখাচ্ছি না, সেটা এখানে নাই, এই এই চ্যাপ্টারে নাই বা এই কোর্সের ভিতরে নাই, কিন্তু ওটাও এই থার্মোডাইনামিক ক্যালকুলেশনের সাথে লিংক করে তারপরে টেম্পারেচার এস্টিমেশন করা যায়। সো এটা অসম্ভব কিছু না, কোনো সমস্যাই নেই, সেটা হচ্ছে। কিন্তু তোমাদের আসলে এই পার্টটা বুঝতে হবে, কারণ হিট ট্রান্সফার ক্যালকুলেশন গুলো রিঅ্যাকশনের থেকে একটু সহজ, ওইটা আসলে খুব বেশি কমপ্লিকেটেড কিছু না। তো সেটা একটা ব্যাপার। তো প্রত্যেকটা জিনিসই এস্টিমেট করা যায়, যাওয়ার পরে তারপরে সেটা আসলে কতটা রিয়েলিটির কাছাকাছি হলো সেটা হচ্ছে প্রবলেম। এস্টিমেট তো করা যাবেই। তা এখন তোমাদের আগে আমি যেটা শিখতে বলবো যে এইটা আসলে সলভ, যে তোমাদের 8টা ইকুয়েশন আছে এখানে দেওয়াই আছে, সবকিছু আছে, এখন কথা হচ্ছে এটা সলভ কিভাবে করবো এটা নিয়ে চিন্তা করতে থাকো। নেক্সট হচ্ছে আমরা দেখবো যে এটা ডেরিভেশনটা কিভাবে হলো, যে জিনিসটা একদম মানে ডেরিভেশন পার্টটাই তো সবচেয়ে বোরিং। এটা হয়তো অত খারাপ না, বাট স্টিল থার্মোডাইনামিক্স এর ডেরিভেশন গুলো সবসময় মনে হয় যেন উড়ে এসে জুড়ে বসলো এই টাইপের, মানে কোথা থেকে একটা ইকুয়েশন এসে একটা ভ্যালু বসাই দিলাম, তো সেরকম ব্যাপার আর কি। যাই হোক, ম্যাটেরিয়াল ব্যালেন্সের কথা তো মনেই আছে তোমাদের ফেল্ডার এন্ড রুসো থেকে। ম্যাটেরিয়াল ব্যালেন্স হচ্ছে সামেশন এনআই এআই কে ইকুয়ালস টু এ কে, মানে হচ্ছে ওই যে মৌলের সাথে সবগুলোর অ্যাটমিক মাস গুণ করে অ্যাটমিক ব্যালেন্স করতেছি আর কি, সেটা সমান সমান একে, ঠিক আছে, এটা বিয়োগ করে 0 করে দিলাম। এটা তো বুঝতে কোনো অসুবিধা হবে না তোমাদের, তোমরা বুঝতে পারছো। যেটা নতুন জিনিস সেটা হচ্ছে এটার সাথে হঠাৎ করে এসে আমি একটা ল্যামডা গুণ করে দিয়েছি। ল্যামডা কে, এবং এই ল্যামডা কে এটা হচ্ছে, এটাকে আমি বলছি লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার।
সো লাগরাঞ্জ একজন ম্যাথমেটিশিয়ান, অবশ্যই বুঝতেই পারতেছো। সো সে একটা চালাকি করেছিল আর কি, এই ধরনের একটা মাল্টিপ্লায়ার দিয়ে, ইউনিভার্সাল মাল্টিপ্লায়ার। যেহেতু এটা মাল্টিপ্লায়ার, এই পাশে জিরো আছে, এটা তো আমি যে কোনো কিছু মাল্টিপ্লাই করতে পারি, এখানে কোনো অসুবিধা নেই। তো এই মাল্টিপ্লায়ারটা দিয়ে সে অনেক সময় বিভিন্ন ইকুয়েশন সলভ করার সময় সে মাল্টিপ্লায়ারটা ইউজ করেছে। তো সেইটার বেসিসে আমরা এখন এটা ইউজ করব এখানে। তো লাগরাঞ্জ মাল্টিপ্লায়ারটা দিলাম, দিয়ে তারপরে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আবার সামেশনও করলাম। সামেশন করে এখন পর্যন্ত দেখো আমরা শুধু একটা মাল্টিপ্লায়ার নিয়ে বসে আছি, কিন্তু এখানে যেটা চালাকিটা, আসল চালাকিটা যেটা করে সেটা হচ্ছে আমি গিভস ফ্রি এনার্জির যে ইকুয়েশনটা আছে সেটার সাথে এটাকে যোগ করে দিই। এখন চালাকিটা কেন দেখো, এইটা সমান সমান কিন্তু জিরো, তাই না? এই এক্সপ্রেশনটা সমান সমান জিরো, এটা তো জিরো, এখানে দেখা যাচ্ছে এটা জিরো। এটা যেহেতু জিরো, এটা তো আমি যে কোনো জায়গায় যে কোনো কিছুর সাথে যোগ করে দিতে পারি, বিকজ ইটস জিরো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। দেখো, হ্যাঁ, সেই চালাকিটা করা হলো, এটাই লাগরাঞ্জ করতো সলভ করার জন্য। আর একটা নোন ইকুয়েশনের সাথে এই জিনিসটা আমি অ্যাড করে দিলাম। এখন কথা হচ্ছে, এটা যদি কখনো জিরো না হয়, দেখো চালাকিটা এইটাই, এটা যদি কখনো জিরো না হয় তোমার ইকুয়েশন কখনো সলভ হবে না। যেহেতু এটা জিরো, তুমি এটাকে তোমার ইকুয়েশন সলভিং এর সময় এটা এইভাবে জিরো হয়ে গিয়ে তোমার এইটার ভ্যালু বের হয়ে আসবে আর কি। তো চালাকিটা ওই জায়গায়। তো এনিওয়ে, তো আমি যোগ করে দিয়েছি, একটা নতুন ফাংশন ডিফাইন করলাম, f ইকুয়ালস টু gt প্লাস অল দিস। এখন এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এইবার ফার্দার এটাকে নিয়ে কাজ করবো, এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট কেন করব? ডিফারেন্সিয়েট করে মিনিমাইজ করব। এখন ডিফারেন্সিয়েট করে মিনিমাইজ করতে গেলে যেটা হবে, ডিফারেন্সিয়েট করে এটাকে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট রেখে, আর বাকি যেহেতু ni এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, বাকি n গুলো কনস্ট্যান্ট, তো সেভাবে করে ডিফারেন্সিয়েট করলাম। যেহেতু এটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল, যেখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, তো বাকিগুলো কনস্ট্যান্ট ধরে শুধুমাত্র এইটার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করে যেটা পেলাম হচ্ছে, এই পাশে জিটি কে ডিফারেন্সিয়েট হলো, আর এ কে যেহেতু একটা কনস্ট্যান্ট, তাই না, এটা একটা কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট, এইটা ডিফারেন্সিয়েট করতে গিয়ে এটা জিরো হয়ে গেল, শুধু থাকলো ল্যামডা কে, এআই কে। এখন এই পুরো জিনিসটাই তো জিরো, যেহেতু আমি মিনিমাইজ করতেছি। এখন জিরো হয়ে গেল, জিরো হয়ে যাওয়ার পরে আমি আসলে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই ইকুয়েশনটা পেয়ে যাওয়ার পরে এটাকে আমি আবার রিডিফাইন করতে পারি আমাদের পুরনো যেটুকু নলেজ আছে ডেল জি এর উপরে, ডেল জি বাই ডেল এন এর থেকে, সেটা হচ্ছে আমার কেমিক্যাল পটেনশিয়ালে নিয়ে আসলাম, কেমিক্যাল পটেনশিয়ালে নিয়ে আসতে পারলাম। এটা নিয়ে আসার পরে পরের স্টেপে যেটা করব, আমরা কেমিক্যাল পটেনশিয়ালের যে ইকুয়েশনটা সেটা বসিয়ে দেব। আর জিআই নটটাকে যদি ধরে নিই যে ডেল জি এফ নট মানে হচ্ছে গিভস ফ্রি এনার্জি ফরমেশনের সাথে কারেন্ট যে কন্ডিশনে তুমি ডিল করছো সেটা ডিফারেন্স, তাই তো, সেই ডেল জিটা। তো সেই ডেল জিটাকে যদি তুমি ধরে নাও যে জিআই নট সিস্টেমের, কারণ তোমাকে তো একটা বেস কেস ধরতে হবে, একটা রেফারেন্স ধরতে হয় না, সাথে ধরতে 25 ডিগ্রি সেলসিয়াস। তো সেই রেফারেন্স থেকে কারেন্ট কন্ডিশনের যে ডিফারেন্স সেটা করে ডেল জি বের করবা। আর এআই নটের ভ্যালুটা তো হচ্ছে এটা আমরা মানে কয়েকদিন তোমরা করতে করতে আশা করি একদম মানে মাথার ভিতরে এটা গেঁথে গেছে যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের ভ্যালু কি হতে পারে। তো সেইটাকে আমি এখানে বসাই দিলাম মিউ আই এর জন্য। সেই মিউ আইটাকে আমি ওটাকে রিপ্লেস করবো ওখানে। এবার এটা এখানে বসাই দিলাম। এটা এখানে বসানোর পরে এটা কি আসলো দেখো, এই জিনিস চলে আসলো। এখন এটাকে কি করতে পারি, এটাকে আরটি দিয়ে ভাগ দিব, সবগুলো আরটি দিয়ে ভাগ দিয়ে দিলে তাহলে কিন্তু আমরা যে ইকুয়েশনটা নিয়ে এখন কাজ করছি সেটার সাথে মিলে যাবে। এটা লিখে দেখিয়ে দিই, আরটি আমরা যে প্রবলেমটা করলাম সেটাতে এইখান থেকে একটা জিনিস আমাদের ইউজ করতে হয়নি, একটা বা দুটো জিনিস।
সেই দুটো কি আইডেন্টিফাই করতে পারবা? স্যার প্রেসার আর ওই কোএফিসিয়েন্টটা। রাইট, সেই দুটো কেন থাকলো না? আইডিয়াল কন্ডিশন ধরা হয়েছে, এর জন্য প্রিভিওসিটি কোএফিসিয়েন্ট 1 করে ফেলছি। হ্যাঁ, এটা 1 করে ফেলছো, আর এই পি তো আসলে 1ই ছিল, পি 1 ছিল না, আর পি নট তো 1, জি স্যার 1 বার। তাহলে 1 বার ছিল, সেজন্য 1 হয়ে গেছে। সেজন্য আমরা ইকুয়েশনটাকে প্রথমে একটা সিম্পলিফাইড ভার্সনে পেয়েছি। তার মানে তোমরা যদি এরকম একটা কন্ডিশনে পাও যেটা হচ্ছে প্রেসার ডিফারেন্ট, আইডিয়াল গ্যাস না হয় তোমরা অ্যাসিউম করে নিলে, সেটা ব্যাপার না, কিন্তু প্রেসার ডিফারেন্ট হলে অ্যাটলিস্ট প্রেসার রেশিওটা তো করতে হবে, তাই না? প্রেসার রেশিওটা করা লাগবে তখন, বাকি সব জিনিস সেম সেম থাকলো। আর ল্যামডার ভ্যালুটা কাকেই বলেছি, এটার কোনো সিগনিফিকেন্স নাই, এটা জাস্ট একটা নাম্বার। এটাকে এই ইকুয়েশনটা সলভ করার জন্য এটা ক্রিয়েট করা হয়েছিল, তো ওটা হচ্ছে ইকুয়েশন সলভ করতে গিয়ে তোমাদের বের হয়ে আসবে। বাট তোমাদের যে ভ্যালুগুলো দরকার সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালুগুলো পেলেই হলো। অলরাইট, তো এইটা একটা ইন্টারেস্টিং টপিক এই চ্যাপ্টার। আর লাস্ট যে টপিকটা সেটাও আসলে বেশ ইন্টারেস্টিং। আমি জাস্ট হয়তো আজকে একটু করি, আজকে জাস্ট শুরু করি একটুখানি, কালকে আমরা এটা শেষ করব। আর স্যার এই তোমাদের কাছে, অনেক হ্যাঁ ভালো বলো। হচ্ছে, প্রথমে ম্যাথ করার পরে পরে ডেরিভেশন করা আর কি। এটা কি ঠিক আছে? জি স্যার, এটা মানে ভালো লাগতেছে আর কি। ওকে, ঠিক আছে, চলো। সেটাই। এখন যদি তোমরা এটা বুঝতে পারো একটুখানি, আর যদি এটা তোমাদের ট্রাই তো করতে হবে, অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে করাবো, সেজন্য তোমাদের ট্রাই করা ছাড়া উপায় নেই। বাট আমি বলবো যে তোমরা এটা নিয়ে চিন্তা করো যে কিভাবে সলিউশনটা করতে হয়। তোমাদের বইতেই প্রবলেমটা আছে, কিন্তু বইতেও কিন্তু করা নাই, ওইখানের পরে ওটা বলা হয়েছে আচ্ছা কম্পিউটার প্রোগ্রামে করে ফেললাম। কম্পিউটার প্রোগ্রাম মানে কি? কম্পিউটার প্রোগ্রাম মানে কিছুই না, সেটা এক্সেলও হতে পারে, সেটা ম্যাটল্যাবও হতে পারে, সেটা পাইথনও হতে পারে, সেটা ম্যাথক্যাডও হতে পারে, আর স্কয়ার বলে না ইদানিং কি জানো, হ্যাঁ, ওটাও হতে পারে। সো সবগুলোই পসিবল, যেটা তোমরা কমফোর্টেবল সেটাতেই ট্রাই করতে পারো। সো লেটস মুভ অন টু সামথিং এলস, কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যাপার। বাট এটার সাথে আমাদের এই চ্যাপ্টারের একটা ছোট্ট মিল আছে এটার সাথে। এটা যে সব জিনিস, যে বেসিক গুলো আমরা কভার করলাম, যেটা নিয়ে কথা বললাম, এটা তোমরা কিছু কিছু জিনিস দেখেছো যেগুলো অনেক বেশি কমপ্লিকেটেড ডেরিভেশন করে এসে তারপর একটা সিম্পল ইকুয়েশন হয়ে গেছে। তারপরে আমরা দেখেছি যে সিঙ্গেল ফেজ, তারপরে মাল্টি ফেজ, তারপরে দেখলাম মাল্টি রিঅ্যাকশন, এবং এগুলো ইকুইলিব্রিয়ামে থাকতেছে। তো এরকম একটা পার্টিকুলার কেস হচ্ছে ফিউয়েল সেল। এই পার্টটাও তোমাদের বইতেই আছে, বইয়ের এই চ্যাপ্টারের লাস্ট টপিকটা হচ্ছে ফিউয়েল সেল। তো ফিউয়েল সেল এর নাম তোমরা আগে শুনেছো কিনা সেটা একটু শুনে নেই তোমাদের কাছ থেকে। জি স্যার, আগে পরিচিত ছিলাম হালকা পাতলা এটার সাথে। আচ্ছা, তোমরা 2-3 জনই রেসপন্ড করো, আর বাকিরা সবাই কেউ কি ফিউয়েল সেলের নাম শুনোনি? জি স্যার, আমাদের কলেজে ছিল স্যার এইচএসসি কারিকুলামে ছিল। স্যার। আচ্ছা আচ্ছা, তো এটাতে তোমরা যে ফিউয়েল সেলটা পড়েছো কলেজের, এখন তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, আমাদের সময় ছিল না কিন্তু ফিউয়েল সেল। তো ফিউয়েল সেলে তোমাদের ফিউয়েলটা আসলে কোনটাকে ধরা হতো, মানে ফিউয়েলটা কি ছিল ফিউয়েল সেলের কলেজের ক্ষেত্রে? স্যার হাইড্রোজেন, স্যার ওটা ক্লাসিফিকেশন পড়াইছিল আমাদেরকে। হাইড্রোজেন ফুয়েল সেল ছিল, দেন অ্যালকালাইন ফুয়েল সেল ছিল, এরকম 4-5টা ছিল। আচ্ছা আচ্ছা, তো তাহলে তোমাদের কিছুটা ধারণা আছে। আমরা সেটাকে একটু এক্সপ্যান্ড করব। আমরা যেটা করব, এটাকে দেখব যে ফুয়েল সেলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। দেখার পরে তারপরে আমরা যেটা করব, আমাদের যে থার্মোডাইনামিক্স এর যে সব নলেজ আছে, থার্মোডাইনামিক্স কিন্তু অনেকটা জিনিস হচ্ছে একদম মানে কনসেপচুয়ালি আসছে, অনেকগুলোর কিন্তু ডেরিভেশন না থাকা সত্ত্বেও মানুষ ধরে নিয়েছে যে এইভাবেই হয় জিনিসগুলো। যেমন ধরো এনট্রপির ডেফিনেশনের কিন্তু কোনো ডেরিভেশন নাই, কিন্তু আমরা ওটা মেনে নিছি, তাই না, যে এক্স্যাক্টলি ওইভাবেই হয়। তো ফিউয়েল সেলের ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এইটার ক্ষেত্রে থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করে পরে আমরা দেখার চেষ্টা করব এটার আসলে কি রকম ভাবে, কি রকম পারফরমেন্সটা কিরকম, মানে এটা কাজ করে কিভাবে, এটার এফিসিয়েন্সি কিরকম, আর এটার কোনো
ইয়ে আছে কিনা, যে ধরো ফিউল সেল অপারেট করতে গেলাম, অপারেট করতে গিয়ে এটাকে একটু লো টেম্পারেচার নিয়ে গেলাম, একটু হাই টেম্পারেচার নিয়ে গেলাম, এসবের কোনো ইম্প্যাক্ট আছে কিনা। কারণ থার্মোডাইনামিক্সে তো আমরা টেম্পারেচার, প্রেসার এসব নিয়ে ডিল করি। তখন একটা ফিউল সেলকে নিয়ে যদি আমি একটু টেম্পারেচার বাড়াই কমাই, তাতে কি আমার আসলে পারফরমেন্স খারাপ হয়ে যাবে? তো এটা একটা ব্যাপার। তো ফিউল সেল টা আসলে বলা হয়, ফিউল সেলকে ফিউল সেল বলা হয়, সেটার একটাই কারণ হচ্ছে যে ফিউল সেলটা হচ্ছে ব্যাটারির মতো জিনিসটা, কিন্তু ব্যাটারিতে তো আমরা আগে ইলেকট্রিক চার্জ দেই, যেটা রিচার্জেবল যে ব্যাটারিগুলো থাকে, এখানে কোনো অ্যাডিশনাল ইলেকট্রিক চার্জ থাকে না। যে ফিউয়েলটা থাকে, সেই ফিউয়েলটা আসলে এসে ইলেকট্রিক চার্জটা ক্রিয়েট করে এবং সেটাই তখন ইউজ করা হয়। এবং ফিউয়েলটা যেহেতু কন্টিনিউয়াসলি আসতে থাকে, এটা যতক্ষণ তুমি ফিউয়েল দিতে পারবা ততক্ষণ পর্যন্ত ফিউয়েল সেল চলতেই থাকবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আবার ফিউয়েল বন্ধ হয়ে গেল, সাথে সাথে ফিউয়েল সেলেরও কার্যক্রম শেষ। তো ফিউয়েল সেলের ব্যাপারে এলন মাস্কের একটা কথা আছে, জানো তো? এলন মাস্ক একদম পছন্দ করে না ফিউয়েল সেল। গাড়িতে ফিউয়েল সেল ইউজ করা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। তো এলন মাস্ক কেন পছন্দ করে না? কারণ ফিউয়েল সেলের এফিসিয়েন্সি আসলে ওভারঅল এফিসিয়েন্সি লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে একটু কম হয়, সেই কারণে সে এটা অপোজ করতেছে। কারণ তার গাড়ি তো হচ্ছে সব ইলেকট্রিক্যাল কার্স, ওখানে ব্যাটারি লাগে। এখন লিথিয়াম আয়ন ব্যাটারি তো যেটা করা হচ্ছে, আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি বাসা থেকে, সেখান থেকে একটু গাড়িটা একটু চার্জ করে নিয়ে আমি চালায় চলে গেলাম। আর ফিউয়েল সেলে যেটা হবে, তোমাকে ফিউয়েল সেলের জন্য একটা ফিউয়েল ক্যারিয়ার সবসময় লাগবে, সেটা তোমাকে সাপ্লাই দিতে হবে ফিউয়েল সেলটাতে। তার মানে গাড়ির সাথে একটা ফিউয়েল ট্যাঙ্ক তোমাকে ডেফিনেটলি রাখতে হবে, যেটা দিয়ে ফিউয়েল সেলে ফিউয়েলটা আসবে এবং কনভার্ট হবে। যাই হোক, এলন মাস্কের এটা একটা যে ও আসলে এটা আসলে প্রোপাগান্ডাটা হচ্ছে যে ও ফিউয়েল সেল গাড়িতে ইউজ করবে না, সেই জন্য এসব বলা হচ্ছে। তো যাই হোক, এসব অন্য ব্যাপার, কিন্তু ফিউয়েল সেলের অন্য অ্যাপ্লিকেশন আছে। ফিউয়েল সেল গাড়িতে অ্যাপ্লাই করাটা নিয়ে সবসময় মানুষ বেশি এক্সাইটেড থাকে, সেই জন্যই এলন মাস্কের কথা আসে। ফিউয়েল সেলের অন্য বড় একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, তুমি হাউস হোল্ড এনার্জিও তো জেনারেট করতে পারো, তাই না? হাউস হোল্ডের যে ইলেকট্রিসিটি, সেটাও তুমি বাসা বাড়িতে ফিউয়েল সেলের মাধ্যমে দিতে পারো। একটা ফিউয়েল সেল খুব ভালোভাবেই কয়েকটা ডোমেস্টিক একটা কমিউনিটিতে 4-5টা বাড়ি থাকে, সেখানে ইজিলি একটা বড় ফুয়েল সেল যদি ইনস্টল করতে পারো, সেটা থেকে ইলেকট্রিসিটি দেওয়া সম্ভব, যদি সেখানে ইলেকট্রিক লাইন নেওয়া পসিবল না হয়। সো আমরা এটা নিয়ে কালকে আরো কথা বলবো। আজকে তাহলে এখানেই শেষ করে দিই। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে আগামীতে।